সবাই ভালো আছো? জি স্যার। হ্যাঁ, আমরা আজকে সপ্তম অধ্যায় আমাদের 60 পৃষ্ঠায় আমরা কাজ করতে বা কাজ করার ফাঁকে আমরা কিন্তু বিরাম বা বিশ্রাম নেই, তাই না? বিশ্রাম, আমরা কথা বলার মাঝে আমরা কিছুটা বিরতি নেই। দেখুন, কাজের জন্য আমাদের বিরতি নিতে হয়। এই যে বিরতি বিরাম বা বিশ্রাম নেই, আমরা যে কোনো কাজের পরে আমরা বিশ্রাম আমরা কেন নেই? কারণ আমরা কাজ করতে গিয়ে আমরা কি হই, আমরা ফিজিক্যালি বা শারীরিকভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তো আমাদের তখন খুব বিশ্রাম বা ঘুমের প্রয়োজন হয়। এই যে বিরাম বা বিশ্রাম, তেমনি তাই আজকে আমাদের পাঠ হচ্ছে বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন বাক্যে প্রয়োগ কেন হয় বা আমরা কেন করব, অর্থাৎ বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য যে সমস্ত চিহ্ন বাক্যের মাঝে এসে প্রয়োগ করা হয় সেগুলোকে বলা হয় বিরাম বা বিরতি চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তো এই যে বিরাম চিহ্নগুলো আছে, তো এটি আমাদের করার জন্য, যেমন আমরা বাক্যকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমি বলছিলাম যে বাক্যের মধ্যে, বাক্যের শেষে বা কিংবা বিরতি দিতে হয় এবং লেখার সময় সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়, সেগুলো হচ্ছে বিরাম, জ্যোতি বা ছেদ চিহ্ন। এটার নাম ছেদ চিহ্ন। এই যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন আছে, এগুলো আমরা একটা বাক্য আগে লিখি। তোমরা বাড়ি এলে আমি বেড়াতে যাব। আমি এখানে কোনো চিহ্ন প্রয়োগ করলাম না। তোমরা বাড়ি এলে আমি বেড়াতে যাব, এখানে কোথাও কোনো চিহ্ন নেই। তাহলে এই বাক্যের কোথাও যদি বিরাম না থাকে, তাহলে বাক্যের অর্থ কি সুস্পষ্ট হবে? না, সুস্পষ্ট হবে। কারণ আমরা তোমরা বাড়ি এলে আমি বেড়াতে যাব, এখানে আমরা যে চিহ্নটা প্রয়োগ করব সেটা হচ্ছে বাড়ি। ব্যবহার করব দাড়ি। দাড়িকে বলা হয় পূর্ণ সেট। তাহলে আমাদের বাহ এরকম বাহ বিশ্ব, এরপর দাড়ি। আমাদের এখানে দুটো বিরাম চিহ্ন আছে, একটা হলো বিস্ময়বোধক, যে বলছে আবেগ সূচক, শেষে হচ্ছে দাড়ি।
তো দেখো তাহলে এটা হচ্ছে আবেগ সূচক বাক্য। কি সুন্দর। এটা এটা হচ্ছে বিষয়বোধক। তো এভাবে যেমন 25শে বৈশাখ এখানে কমা। আবার দেখো 6 রোনাল্ড সে রোগ ভালো কাটে। ধরো এরকম একটা অ্যাড্রেস আছে, বাড়ির নম্বরের পর কমা বসে, রোডের নম্বর, রাস্তার নম্বরের পরে কমা বসছে, শেষে একেবারে গিয়ে দাড়ি বসছে, মানে এখানে বাক্যটা গিয়ে শেষ হয়েছে, শেষে গিয়ে দাড়ি। এখন এই যে বিরাম চিহ্নগুলো আছে এগুলোর এক একটা বিরাম চিহ্ন এক এক সময় থামতে হয়। এই থামার জন্য যে যেখানে গিয়ে আমরা থামবো সেইখানে সেই চিহ্ন বসবে, এবং এটা থামার জন্য প্রত্যেকটা বিরাম চিহ্নের আবার সময় আছে, সময় অনুযায়ী এগুলো থামবে। কোনোটা 1 সেকেন্ড, কোনোটা 1 সেকেন্ডের কম, কোনোটা 1 বলতে যে সময় লাগে, কোনোটা থামার প্রয়োজন নেই, এরকম সময় আছে। থামার প্রয়োজন নেই, 1 সেকেন্ড, 1 বলতে যে সময় লাগে, এই জাতীয় যে বিরাম চিহ্নগুলো আছে এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো আমরা প্রথমে আছে বলছিলাম গাড়ি, গাড়ি চিহ্ন হচ্ছে এই, তারপরে কমা, তারপরে কোলন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, সেমিকোলন, তারপরে হাইফেন, হাইফেন, তারপরে ইলেক চিহ্ন, এরকম উপরে একটা ছোট্ট কমা, ইলেক, তারপরে উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন আছে এই যে আমরা উদ্ধরণ চিহ্ন, কমা, দুটো করে কমা, ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা, বাংলা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এরপরে আছে বিষয়সূচক প্রশ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক, বিস্ময় বোধক চিহ্ন, তারপরে বন্ধনী, বন্ধনী আছে যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট,
থাকবে, অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। উদাহরণ আরেকটা আছে ড্যাশ, লিখি আমরা ড্যাশ, এইটাই ড্যাশ, ড্যাশ দিলাম। তারপরে মোটামুটি এইগুলোই আর কি। এখন আমরা এগুলোর ব্যবহার বিধি জানবো। প্রথমে দেখো আছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। আমরা একটি সম্পূর্ণ বাক্য শেষে আমরা দাড়ি ব্যবহার করি। বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি শেষে বা বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়। পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা। প্রশ্ন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন, এটা যে কোনো প্রশ্নবোধক বাক্য বোঝানোর জন্য প্রশ্নবোধক চিহ্ন। যেমন তোমার নাম কি, তোমার নাম কি, এই কথার শেষে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। তারপরে বিষয়বোধক চিহ্ন, আমরা একটা আগে একটা বাক্য তোমাদের দেখছিলাম যে বাহ কি সুন্দর দৃশ্য, এই বাহ হচ্ছে আবেগ, অথবা উহ কি ব্যথা, এই উহ শব্দের পরে আমরা কিন্তু বিষয়বোধক চিহ্ন ব্যবহার করি। তারপরে পরস্পর, এরপরে আছে আমাদের কমা। বাক্যের স্বল্প বিরতি বোঝানোর জন্য বাক্যের মধ্যে আমরা কমা ব্যবহার করি। যেমন একটা বাক্য আছে সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, তাহলে সুখ চাও এরপরে কিন্তু কমা, সুখ পাবে পরিশ্রমে, এই কথা শেষ হলে পরে আমরা দাড়ি ব্যবহার করব। আর একটা আমরা আগে একটা আমাদের উদাহরণ সামনে দিয়েছিলাম যে 25শে বৈশাখ অথবা 22শে শ্রাবণ, এই যে তারিখ এরপরে কিন্তু কমা বসে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। আবার তোমার আরেকটা দিয়েছিলাম আমরা 6 রোনালসে রোড ঝালকাঠি, 6 রোনালসে রোড, তারপর কমা, তারপর ঝালকাঠি, তারপর কমা, শেষে হলে গিয়ে দাড়ি। তাহলে একই বাক্যে আমরা দেখো দাড়ি কমার ব্যবহার আছে। কোন চিহ্নের আগে কমা বসে, যেমন আমরা উক্তি, কেউ প্রত্যক্ষ বক্তা একটা উক্তি আমরা বললাম, এই উক্তি বলার অর্থাৎ যে বক্তব্যটা আমাদের কাছে তুলে বক্তব্য নেই, এখানে প্রত্যক্ষ উক্তিতে কি থাকে, যেমন শিক্ষক বললেন কমা পৃথিবী গোলাকার বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এরপর উদ্ধরণ চিহ্ন শেষ। অথবা শিক্ষক বললেন রহমান এইদিকে এসো, এরপরে উদ্ধরণ চিহ্ন বসে। শিক্ষক বললেন কমা, এরপরে আমাদের উদ্ধরণ চিহ্নের শুরু হবে। পৃথিবী গোলাকার, সিফাত আহমেদ, আরিফুল ইসলাম, আবু নাইম, রিহান খান, আলভি।
মাঝে মাঝে শব্দ করে কে? স্পিকারকে মুখের কাছে নিয়ে শব্দ করে কে? সিফাত আহমেদ, তোমার ক্যামেরা অন করো। আবু নাইম, ক্যামেরা অন করো। আবু নাইম, ক্যামেরা অন করো। সিফাত খান ছাড়িয়ে গেছে। আবু নাইম, ক্লাস না করলে তোমরা এরকম নয়েজ করছো কেন? মাত্র 4 জন ক্লাস করতেছে, মাত্র 3 জন এখন। আমরা বলছিলাম যে উদাহরণ চিহ্ন, তাহলে এই যে আমরা চিহ্নটা ব্যবহার করছি পৃথিবী গোলাকার, এই যে দুইটা কমা, এটা আমরা আগে বলছিলাম যে উদাহরণ চিহ্নের ভিতরে এই যে প্রত্যক্ষ উক্তিতে বক্তা বলার পরে এটা হচ্ছে কমা বসে, এটা হচ্ছে কমা, আর এই দুইটা আছে এই ভিতরে যে বাক্যটা থাকে এটা হচ্ছে উদাহরণ চিহ্ন। উদাহরণ চিহ্ন। এরপরে বাড়ি বা রাস্তা নম্বরের পরে কমা বসে, এটা আমরা বলছি আগে। কাউকে সম্বোধনের পরে কমা বসে, যেমন আমরা বলি যে রহিম এদিকে এসো, এই যে রহিম, এরপরে মানে তাকে আমি ডাকছি, সম্বোধন করছি বা আহ্বান করছি, এরপরে কমা, তারপর এদিকে এসো। বা রনি বললো কাল স্কুল করবে, এভাবে। তো সেমিকোলন, সেমিকোলন হচ্ছে কমার্সে একটু বেশি। সেমিকোলনটা বসবে বসবে কখন? যে মায়ার জালে আবদ্ধ আমরা, এরপরে সেমিকোলন। মায়ার জালে আবদ্ধ আমরা, এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? এরপরে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। তারপরে কোলন, কমার্সে অর্থাৎ একটি বাক্যের, একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা, অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। যেমন লিখে সভায় সিদ্ধান্ত হলো, যেমন সভায় সিদ্ধান্ত হলো 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে কোলন ড্যাশ, কোলন ড্যাশ আমরা কখন লিখি? উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগে আমরা কোলন ড্যাশ ব্যবহার করি। যেমন আমরা যদি বলি যে পদ প্রধানত 5 প্রকার, পদ প্রধানত 5 প্রকার। যথা, এই যথা লিখে তারপরে আমরা কোন ড্যাশ দেই, বা কোন ড্যাশ দিয়ে তারপরে আমরা প্রকারগুলোর নাম উল্লেখ করি। এরপর আছে ড্যাশ, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন 2 বা ততোধিক বাক্যের সমন্বয় সংযোগে ড্যাশ ব্যবহৃত হয়। অর্থাৎ এই 2 প্রকার বাক্য, যৌগিক আর মিশ্র বাক্য, ওগুলোতে তোমার ড্যাশ বসবে। এবং তোমরা দরিদ্রদের উপকার করো, এতে তোমাদের সম্মান হবে না, বরং বাড়বে। ঠিক আছে, এই যে তোমরা দরিদ্রদের উপকার করো, এরপর আরেকটা বাক্য আসছে, এটার পর আমরা ড্যাশ দিয়ে এরপর আবার আরেকটা বাক্য আসছে খণ্ড বাক্য, সেটা আবার ড্যাশ দিয়ে, অর্থাৎ 2টা বাক্য থাকে, একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য আর একটা হচ্ছে অধীন বাক্য। একটা প্রধান খণ্ড বাক্য আর একটা অধীন বাক্য, মিশ্র বাক্য এটা থাকে। আর তোমার যৌগিক বাক্যে থাকে একাধিক সরল বাক্য, সরল বাক্য আর জটিল বাক্য মিলে যৌগিক বাক্য। এরপরে তোমার হাইফেন, এই হাইফেনের কথা আছে যে এটা কিন্তু আসলে থামার প্রয়োজন নাই। এই হাইফেন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নাই, অর্থাৎ আমরা যখন কথা বলি আমরা থামি না, কিন্তু হাইফেন দিয়ে আমরা এটা ব্যবধান বোঝানোর চেষ্টা করি। যেমন বাবা মায়ের দোয়া না থাকলে জীবনে উন্নতি করা যায় না, এরকম বাবা আর মাকে আলাদা করে আমরা হাইফেন দিয়ে, বুঝতে পারছো? অথবা আমাদের
শ্রদ্ধা, এই আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, এই দুটো শব্দকে আলাদা করে দেওয়ার জন্য হাইফেন ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটো শব্দ একসাথে, দুটো শব্দ একসাথে। এই আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। উদাহরণ চিহ্ন আমরা দেখিয়েছি। তারপরে বন্ধনী চিহ্ন, এখানে বন্ধনী চিহ্নের ইংলিশে বলা হয় ব্র্যাকেট। প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট। তাহলে এই যে বন্ধনীগুলো আছে, এই বন্ধনীগুলো সাধারণত অঙ্ক শাস্ত্রে ব্যবহৃত হয়, গণিত শাস্ত্রে। বাংলায় কিন্তু এর ব্যবহার আছে। যেমন তিনি ত্রিপুরায়, বর্তমান কুমিল্লায় জন্মগ্রহণ করেন, বুঝতে পারছো? তারপরে আমাদের যে তিনি বরিশালে, বর্তমানে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। এভাবে কিন্তু আরো বাক্য তোমরা তৈরি করতে পারো, অর্থাৎ যেটা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। আর একটা আছে বিন্দু, ইংরেজিতে বলা হয় ডট। আমরা বিন্দুটা কোথায় ব্যবহার করি? শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন, অথবা তিনি এলএলবি ডিগ্রি লাভ করেন। এই এলএলবি, এই যে শব্দগুলো, অর্থাৎ এগুলো একটা একটা অক্ষর, এই অক্ষরগুলো তোমার অ্যাব্রিভিয়েশন আছে, অর্থাৎ বড় করা যায়। এল এসে এলএলবি, বা এমবিবিএস, বলে না যে তিনি চিকিৎসা শাস্ত্রে বা এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এই এমবিবিএস শব্দটি, যে ডিগ্রি, এটা কিন্তু এম, এরপর একটা বিন্দু, বি, এরপর একটা বিন্দু, এরপরে এ, পিএস, পিএইচডি, পিএইচ ডট বি ডট ডিগ্রি লাভ করেছেন। রাজু এবার এসএসসি পাস করেছেন। রাজু এবার এসএসসি পাস করেছেন। তো তোমরা বাড়িতে এই চ্যাপ্টারের যে তোমাদের আমরা যে তখন পাঠ বিশ্লেষণ করলাম তোমাদের, এইটা তোমরা বাড়িতে এইটাই আবার তোমাদের পড়া থাকবে, তোমরা পড়বে। আর এটির ব্যবহার আমরা বাক্যের মাধ্যমে, আরো নতুন নতুন বাক্যের মাধ্যমে বিরাম চিহ্নগুলোর ব্যবহার শিখবো, এবং তোমরা বই থেকে এগুলোকে বাক্যের মধ্যে থেকে তোমরা আলাদা করে বা বের করে তোমরা চিহ্নিত করবে। পরবর্তী ক্লাসে তোমরা চিহ্নিত করতে পারো, এগুলোকে আরো বেশি বেশি করে অধ্যয়ন করবে। ধন্যবাদ।